সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি গণতন্ত্র সময়ে। আমার সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব, এবং এবিএম মোশাররফ হোসেন, নবনির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তুষার ভাই, আপনাকে দিয়ে আলোচনাটি শুরু করতে চাই। এই যে মন্ত্রিসভা গঠন হলো, আজকে মন্ত্রী পরিষদের একটা বৈঠক হয়েছে, অনানুষ্ঠানিক সৌজন্য বিনিময়, এবং এরপরে সচিবদের সঙ্গেও প্রধানমন্ত্রীর একটা মত বিনিময় হয়েছে। আপনাকে কাছে একটু জানতে চাই যে কেমন হলো মন্ত্রিসভার গঠনটা, বা যারা ঠাঁই পেলেন সব দিক বিবেচনা করে? বড় ধরনের সমালোচনা করার কোনো জায়গা নাই, কেননা প্রচুর নবীন নতুন মুখ আছে যারা প্রথমবারের মতো এমপি হয়েছেন। 40 জন এরকম দেখলাম। এবং তারা প্রথমবারই প্রতিমন্ত্রী বা এসব পদগুলিতে এসেছেন। অন্যদের মধ্যে প্রথম মন্ত্রী এরকম অনেকে আছেন। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে তাদের কাজ না দেখে শুরুতেই কেমন হলো বলাটা কঠিন। আমরা বিচার বিবেচনা করতে পারি কিভাবে এই ব্যক্তিদের আগের দায়িত্ব পালন কিংবা আগের মন্ত্রিত্ব পালন এইসব চিন্তা করে। তো তারা যেহেতু নতুন সংসদ সদস্য, নতুন মন্ত্রী হয়েছেন, আমাদের কিছুদিন দেখতে হবে তাদেরকে। তবে কয়েকজন আছেন তাদের পুরনো রেকর্ড আছে, যেমন এহসানুল হক মিলন। শিক্ষামন্ত্রী অবস্থায় নকল বন্ধ করে তিনি খুব জনপ্রিয় হয়েছিলেন। তো তার একটা ট্র্যাক রেকর্ড আছে। তো ধরে নেওয়া হচ্ছে যে তিনি ভালোই করবেন, হয়তো আবার নকল বন্ধ হবে, অটোপাস বন্ধ হবে, একটা শৃঙ্খলা ফিরে আসবে অন্তত পরীক্ষা গ্রহণ এবং ফলাফল ঘোষণার মধ্যে। এটা তো একটা ভালো জিনিস হবে বলে আমরা আশা করছি। একসময় তাকে হেলিকপ্টার মন্ত্রী বলে সবাই খ্যাপাতো, কিন্তু আমরা এবার দেখেছি যে এই কয়েক মাসের মন্ত্রী এসেও হেলিকপ্টারেই চড়েছেন। তো এখন আর এটা সমালোচনার জায়গা নেই, বরং এখন আমরা বুঝি যে হেলিকপ্টারের দরকার ছিল তখন, কারণ একই সময় যেহেতু পরীক্ষা হয় তাড়াতাড়ি যাওয়ার জন্য এক জায়গা থেকে আরেক জায়গাতে। আসলে মন্ত্রী থাকাকালীন অনেক সমালোচনা হয়, যেটা মন্ত্রী তাই হয়, মন্ত্রী না হলে হবে না। তো আমরা দেখি ওরকম সমালোচনা কিছু হবে। কিন্তু আর একজনকে নিয়ে বাকি যে সভা হয়েছে এটা তো একটা গতানুগতিক সভা। প্রথম দিন এরকমই হয়, সবাই আসে, একটু হাসি খুশি থাকে, সচিবালয় নিজের রুমে যায়, ছবি তোলে। এইবার যেটা পরিবর্তিত অবস্থা সেটা হচ্ছে মন্ত্রীদের, প্রতিমন্ত্রীদের অনেকে ফেসবুকে পোস্ট দিচ্ছেন, কারণ তারা ফেসবুকে অ্যাক্টিভ ছিলেন। কেউ কেউ তাদের আবেগ ঘন কথা বলছেন। মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রীদেরকে আমরা তো ফেসবুকে পেতাম না আগে, বা এরকম কাছে পেতাম না। এখন তারা সরাসরি এইভাবে যোগাযোগ রাখেন। এটাও একটা পরিবর্তন। আমার ছোট ভাই মুহিত, সে তার যে অনার বোর্ডটা আছে তার রুমে, সেখানে তার বাবার নাম প্রতিমন্ত্রী হিসেবে আছে অনেক উপরে। এটাকে সে একটা পোস্ট দিয়েছে। তো এটা আমার ভালো লেগেছে দেখে। যে একজনকে নিয়ে একটু কথা হচ্ছে যে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, আবার এই সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, এবং যে সরকার তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে সেই দলই তাকে একসময় অপসারণের জন্য আনুষ্ঠানিকভাবে চিঠিও দিয়েছে। এটা কি হ্যাঁ, এটা তো একটু সমালোচনা হবে। এটা আমার ধারণা বিএনপি যখন তাকে নিয়োগটা দেয় তখনই তারা জানে, কেননা তারা বেশ কঠিন ভাষায় তার বিরুদ্ধে কথা বলেছিল, আবার তার বিভিন্ন কাজের সমালোচনাও করেছিল। কেন এত বড় একটি গুরুত্বপূর্ণ পদে তাকে রাখলো? অনেকটা কন্টিনিউয়েশন অফ লেগেসি অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট রেখেই দিল। কারণ উনি কিন্তু 1 ঘন্টার জন্য তার উপদেষ্টা পদ হারান নাই। উনি আসার পর থেকে সবসময় উপদেষ্টা আছেন এবং আবার মন্ত্রী হয়ে গিয়েছেন। মানে এই পদমর্যাদা উনি 1 ঘন্টার জন্য হারান নাই। তো এটা নিয়ে সমালোচনা হবে, এটা তো বিএনপি জানতো। তো এই সমালোচনার উত্তর বিএনপি কিভাবে দেয় সেটা দেখার বিষয়। আর আরেকটি বিষয় হচ্ছে যে একটি বিষয় বোঝা গিয়েছে যে সকল সিদ্ধান্ত হয়তো দল তার রাজনৈতিক যে পক্ষ বিপক্ষ সেইভাবে বিবেচনা করে নেয় না। দল হয়তো অনেক সময় প্রভাবিত হয়। কারা বিএনপিকে প্রভাবিত করেছে এটা বেরিয়ে আসবে, সাংবাদিকরা খুঁজবে, স্টোরি হবে, নানান কিছু হবে আমার ধারণা। আর ওনার কার্যক্রম আগে যেগুলি দেখেছি আমরা, সেরকম ভাবেই যদি উনি চলতে থাকেন তাহলে তো আবার হয়তো বিএনপিকেই তাকে সমালোচনা করতে হবে, কারণ তার অতীত কার্যক্রমের সমালোচনা তো বিএনপি করেছে। তাহলে একই রকম কার্যক্রম তিনি করতে থাকলে নিশ্চয়ই বিএনপি হয় সমালোচনা করবে, নাহলে বিএনপি বুঝবে যে এই সিদ্ধান্তটার ভালো মন্দ। কিন্তু আমার কাছে মনে হয় যে সরকার যখন গঠিত হয় তখন নিশ্চয়ই কোনো কারণ থাকে এইসব সিদ্ধান্তের পিছনে। সেই কারণ যদি ভালো কারণ হয়ে থাকে, সঠিক হয়ে থাকে, আমরা কাজের মধ্যে দিয়ে বুঝতে পারবো যে তাকে দিয়ে বাংলাদেশের উপকার হচ্ছে। আর যদি না হয়, আপনারা তো আছেন, সাংবাদিকরা আছেন, আমরা আছি, কথা বলার মানুষ, যদি আমাদেরকে কথা বলতে দেয়, রিপোর্ট করতে দেয় আপনাদেরকে, তাহলে আমার ধারণা যে কথা হবে। জি, যেটি তুষার ভাই বললেন যে সমালোচনা হবে, এটি
জেনেও হয়তো ডক্টর খলিলুর রহমানকে মন্ত্রিসভায় নিয়ে আসা হয়েছে বা ঠাঁই দেওয়া হয়েছে, কেন? আসলে দেখেন, মন্ত্রিসভা নির্ভর করে টোটালি কিন্তু আমাদের দল হাইকমান্ডের উপর। হুম। আমাদের পর্যায় থেকে হয়তো এটা মূল্যায়ন করা সম্ভব না। তবে আমি এটুকু মনে করি বিএনপি গভর্নমেন্ট চেয়েছে যে স্বচ্ছতা অথবা গ্রহণযোগ্যতার ভিত্তিতে যাতে আগামী সরকারটা পরিচালিত সেই দিকে লক্ষ্য রেখেছে, এবং এখানে অভিজ্ঞতা বা বিভিন্ন কানেক্টিভিটিও তারা চিন্তা করেছে। যে কারণ একটা রাষ্ট্রকে বা একটা সরকারকে পরিচালিত করতে হলে সাকসেসফুল তাকে নানা দিক বিবেচনা করতে হয়, যেটা তুষার ভাইও বলেছে। হয়তো কোন কারণে জনাব খলিলুর রহমান সাহেবকে বিবেচনা করা হয়েছে হয়তো ভবিষ্যতে আমরা এটা বুঝতে পারবো। এখন হয়তো সেটা মূল্যায়ন বা বিশ্লেষণ করার সুযোগ এখন আসে নাই বলে আমার কাছে মনে হচ্ছে। কানেক্টিভিটির কথা বলছিলেন মোশাররফ ভাই, কি? কানেক্টিভিটি নিশ্চয়ই একটা মানুষেরই নাই। যদি আপনি চিন্তা করেন, মানে বাংলাদেশে কে ধরেন সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য একজন ব্যক্তি দরকার, এরকম ব্যক্তিকে একজন পৃথিবীতে একক এবং অদ্বিতীয় বা এই পুরা ব্রহ্মাণ্ডে একজনই, মানে স্রষ্টা স্বয়ং, এছাড়া তার কেউ একক এবং অদ্বিতীয় না। তো অতএব অতএব সকলেরই তো বিকল্প থাকে, সকলেরই রিপ্লেসমেন্ট থাকে। না, তুষার ভাই সেটা থাকে, কিন্তু এই মুহূর্তে তো আমাদের সেই মূল্যায়নটা করার সময় কিন্তু এখন আসেনি। আমরা মূল্যায়ন সবেমাত্র করছি না। যাত্রাটা শুরু হয়েছে। আমরা তো মূল্যায়ন করছি না, BNP আমরা একটা এত বড় বিষয় দল, জানার চেষ্টা ভাইজান। করছি যে যে দল তাকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থেকে অপসারণ করার জন্য লিখিতভাবে আবেদন করলো, কি এমন হলো যে তাকে না, না, আবার আপনি দেখবেন বিএনপি একটা কথা বিএনপি সবসময় বলেছিল যে সবার আগে আমাদের দেশ। যখন আপনার মানবিক করিডোর দেওয়ার কথা বলা হচ্ছিল তখন খলিলুর রহমান সাহেব কিন্তু একথা, কিন্তু বিএনপি কিন্তু তীব্র প্রতিবাদ করেছিলেন তখন। এবং তারপর যখন চিটাং বন্দর নিয়ে কথা হচ্ছিল তখনও কিন্তু বিএনপি প্রতিবাদ করেছে। সুতরাং আপনাকে লক্ষ্য রাখতে হবে যে দেশের স্বার্থটাকে বিএনপি বিসর্জন দেয় কিনা, এটা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার। এক, খলিলুর রহমান সাহেবকে যে কোন কারণে দেওয়া হয়েছে এখনো তো বোঝা। তবে আমরা মনে করি যে আমাদের পররাষ্ট্র সম্পর্কটা বহির্বিশ্বের সাথে, কারণ বাংলাদেশের পররাষ্ট্রনীতি যদি দেখেন আপনি, যে বিশেষ করে বিএনপি যেটা সবচেয়ে বেশি বিশ্বাস করে যে আমার সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। আমরা দেখি ভবিষ্যতে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বিএনপি এটা কতটুকু সফল হয়। জি, এই ক্ষেত্রে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এই নীতি সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়ে গেছেন প্রফেসর ইউনূস সাহেব। উনি সবার সাথে বন্ধুত্ব মেনটেন করেন নাই। উনি প্রকাশ্যে বিভিন্ন দেশ সম্পর্কে বিষোদ্গার করেছেন, নানান ধরনের কথা বলেছেন যেগুলির মানে দুই রকমের অর্থ হয়। এমনকি তিনি তার যে সর্বশেষ ভাষণ সেখানে উনি বলেছেন সেভেন সিস্টার্স নেপাল আর ভুটানের সাথে ট্রানজিট। সেভেন সিস্টার্স বলে তো আলাদা কোনো জায়গা নাই, এটা তো ভারত। বলতে হবে ভারত নেপাল ভুটানের সঙ্গে ব্যবসা। কিন্তু উনি আস্তে করে চেপে গিয়েছেন যে সেভেন সিস্টার্স নাকি আমাদের চট্টগ্রাম বন্দর ব্যবহার করবে, এরকম আশাবাদ ব্যক্ত করেছেন। এগুলি এইসব কথা তো শেখ হাসিনাও বলতেন। কিন্তু এই যে ওনার কার্যক্রম ডক্টর মোহাম্মদ ইউনূসের, উনি সম্পূর্ণভাবে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এই নীতির বাইরে চলে গিয়েছিলেন। তো সেই নীতিরই তো একজন অংশ ছিলেন আমাদের পররাষ্ট্র মন্ত্রী এখন যিনি। ফলে তাকেই প্রমাণ করতে হবে যে তিনি আসলে কে, তিনি আসলে কি কাজ করতে চান, কিভাবে তিনি আবার সেই পুরনো নীতি ফেরত আনবেন, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। অথবা বিএনপিকে বদল হয়ে যেতে হবে, তারা ওই নীতি পরিত্যাগ করতে হবে, সবার সাথে বন্ধুত্ব নীতি এই যে পরিত্যাগ করতে হবে। 18 মাসে এটা একটা কনফ্লিক্টিং ডিসিশন, এটা নিয়ে আলোচনা হচ্ছে। আপনারা প্রশ্ন করছেন মানে কি, এই প্রশ্ন তো আমরা করছি না। আর অবশ্যই বিকল্প আছে। বিএনপি এত বড় দল, সেই দলে পৃথিবীর সাথে কানেক্টিভিটি আর কোনো লোক নাই। আর এত গুরুত্বপূর্ণ ব্যক্তি 17, 16, 18 বছর ধরে আমরা তার ওইভাবে কার্যক্রম নাম কিছুই দেখি নাই কিন্তু, তাই না? তো অবশ্যই আমি মনে করি, আমি এই সিদ্ধান্তকে প্রশ্ন করছি না, কিন্তু এই সিদ্ধান্তের যে সমালোচনা হবে এবং এই ভাষাতেই হবে এটা বিএনপি জানতেন। কারণ বিএনপি নিজেই তো সমালোচনা শুরু করেছিল। এই সমালোচনা তো বাইরে থেকে হয় নাই, বিএনপি নিজে সমালোচনা। এই 18 মাসে অন্তর্বর্তীকালীন সরকার তাহলে কি রেখে গেলেন? এই 18 মাসে অন্তর্বর্তী সরকার তাদের কিছু তুগলকি সিদ্ধান্ত রেখে গিয়েছেন, তাদের কিছু ব্যর্থতার স্মৃতি রেখে গিয়েছেন, তাদের কিছু বাগাড়ম্বর রেখে গিয়েছেন, গোয়েবলসীয় প্রচারণা, একটা বেআইনি গণভোট রেখে গিয়েছেন, যেটার আইন সিদ্ধতা দেওয়ার জন্য এখন বিএনপিকে রীতিমতো মানে ঘরমাক্ত হতে হচ্ছে, মানে হিসাব করতে হচ্ছে। এবং তারা রেখে গিয়েছেন কতগুলি প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি না রক্ষা করার যে উত্তরাধিকার, সেটা রেখে গিয়েছেন। তারা ওয়াদা ভঙ্গকারী হিসেবে পরিচিত হবেন। প্রথম একটা ওয়াদার কথা বলি, রোহিঙ্গাদেরকে তারা ওয়াদা দিয়েছিলেন, দেশের লোককে তো দিয়েছেন ওয়াদা, রাখেন নাই, ভালো কথা। এইটা তো সামনে রোহিঙ্গাদের ওয়াদা যে দিলেন, রোহিঙ্গাদের ওয়াদাকে তিনি রক্ষা করলেন না কিন্তু। তাহলে এটা ওয়াদা ভঙ্গকারী হয়েছেন। তারপরে ওয়াদা ভঙ্গ করেছেন কোথায়? দেখেন, আমি কথা বলছি না, আমি ওয়াদা বলছি, এর কারণ আছে।
এরপরে হচ্ছে তারা ওয়াদা ভঙ্গ করেছেন, আমাদেরকে বলেছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, মোটো উন্নতি হয় না, অবনতির চূড়ান্তে নিয়ে গিয়ে তারপরে নির্বাচন দিয়েছেন তারা। তারপরে তারা কি বলেছিলেন, কথা বললে কোনো অসুবিধা হবে না, মন খুলে সমালোচনা করেন। সমালোচনা করে সাংবাদিকরা কারাগারে চলে গেছে, গিয়ে সমালোচনার মামলা না কিন্তু অন্য মামলা তাদের জন্য দায়ের করা হয়েছে। যেমন শেখ হাসিনা দিতেন চুরির মামলা, বাসের মধ্যে আগুন ধরানোর মামলা, এইসব দিতেন, ময়লার গাড়িতে আগুন ধরার মামলা, এইসব দিতেন, ওইরকম দিয়েছেন তারা। তারপরে তারা কি করেছেন, তারপরে তারা বলেছেন আমরা রিজার্ভ বাড়িয়েছি। আমদানি বন্ধ করে দিয়ে রিজার্ভ বাড়াতে লাভ নেই, আপনি পকেটের টাকা খরচ করতে পারছেন না। তারপরে তারা বলেছিলেন বেকারত্ব কমে যাবে, তারপরে পরিবেশ দূষণ কমে যাবে, দারিদ্র্য কমে যাবে, কিন্তু সমস্ত সূচক বলছে সবকিছু বেড়েছে। প্রবৃদ্ধিকে 4-এর নিচে নামিয়ে এনেছেন, প্রবৃদ্ধির অঙ্ক নামিয়ে এনে আবার বলেছেন আওয়ামী লীগ ভুল হিসাব করতো। তা আপনাদের হিসাবটা তো নিশ্চয়ই ঠিক, তাহলে এই অবস্থা কেন হলো? বিনিয়োগের নামে বড় বড় কথা বলে বিনিয়োগ সম্মেলন করে নিকট ইতিহাসে না, বাংলাদেশের ইতিহাসে একটা সর্বনিম্ন একটা জায়গাতে বিদেশি বিনিয়োগকে এনে দিয়ে তারপর চলে গিয়েছেন। তো এগুলি সব ওয়াদা ভঙ্গকারী না? এবং খুব আমি অদ্ভুতভাবে লক্ষ্য করেছি, প্রেস উইং চাকরি ছেড়ে দিয়ে যে পত্রিকায় গিয়েছে ওইটার নাম দৈনিক ওয়াদা, ডেইলি ওয়াদা। তাহলে বুঝতে পেরেছেন, একমাত্র ওয়াদা তারা আমাদেরকে দিয়েছেন সেটা কি, একটা পত্রিকা এনেছেন ডেইলি ওয়াদা। জি, মোশাররফ ভাই যেই কথাগুলো বললেন তুষার ভাই, তাহলে তো বিএনপি সরকারের সামনে বিরাট চ্যালেঞ্জ। না, বিএনপির সামনে তো চ্যালেঞ্জ আছে, এটা তো আমরা বুঝতেই পাচ্ছি। কারণ আপনি দেখবেন দুটা চ্যালেঞ্জ তো আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি। একটা হলো আইন শৃঙ্খলার উন্নতি করা, যেটা ইন্টারিম গভর্নমেন্ট সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দ্বিতীয় হলো দেশে অর্থনীতিটাকে একটা গতি সঞ্চার করা। এই দুইটার ক্ষেত্রে তো বিএনপির মারাত্মক চ্যালেঞ্জ আছে। আর আমরা যে এই কমিটমেন্টগুলি জাতির কাছে করেছি, বিশেষ করে আমি ঐক্যমত কমিশন বাদই দিলাম যে আমাদের যে রাষ্ট্র মেরামতের 31 দফা, সেটা বাস্তবায়ন করতে হলো তো আমাদের আর্থিক ব্যাপক ইনভলভমেন্ট এখানে আছে। সুতরাং চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জের জন্যই আমি মনে করি বিএনপি অত্যন্ত তরুণ এবং অভিজ্ঞ এই দুটার সংমিশ্রণে একটি ক্যাবিনেট গঠন করেছে। এবং তারেক রহমানের বক্তব্যগুলি যদি আপনি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যগুলো যদি আপনি লক্ষ্য করেন, উনি কিন্তু একটা কথা বলেছে, জিরো টলারেন্স, সন্ত্রাসীর বিরুদ্ধে অথবা দলীয় কোন, আমরা একটা ইতিবাচক দিক দেখতে পাচ্ছি। যে আমরা ধরেন 12 তারিখ নির্বাচন হয়ে গেল, আজকে 17 তারিখ, মানে 6 দিন। এখন আপনি কিন্তু বাংলাদেশে খুব উল্লেখ করার মতো কোনো ইনসিডেন্ট ঘটে নাই। আমি মনে করি এটা অ্যাবসলিউটলি একটা পজিটিভ ইন্ডিকেশন যে আমরা এগিয়ে যাচ্ছি হয়তো একটা ভালো সমাপ্তির দিকে। জি, তুষার ভাই, আজকে প্রধানমন্ত্রী একটা নির্দেশনা দিয়েছেন গণমাধ্যমে, যেটি দেখলাম যে তার চলাচলের সময় যেন রাস্তায় যানজট না হয়, বা মানে তার নিরাপত্তার নিয়ে যেন অত বাড়াবাড়ি করা না হয়, মানুষকে যেন কষ্ট না দেওয়া হয়। এবং আজকে আমরা সেটাই লক্ষ্য করলাম যে প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার সদস্যরা যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে গেলেন, বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে গেলেন, তখনও কিন্তু ওই রাস্তাটা খোলা ছিল যানবাহনের জন্য। এই দিকটাকে কিভাবে দেখছেন? এটাকে নতুন তিনি একটা নির্দেশ দিয়েছেন, কিন্তু তার জীবন খুবই গুরুত্বপূর্ণ এবং তার সেফটি, নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। ফলে এসএসএফ বা তার যে নিরাপত্তা যারা রক্ষা করেন, আমি মনে করি যে তাদের সঙ্গে তিনি যদি একটা আলোচনা করে নেন, তাহলে আমি মনে করি যে আমাদের জন্য ভালো। এই জন্য যে কিছু কিছু সময় কিন্তু আসলে এই নিরাপত্তার কড়াকড়িটা করতে হয়। আচ্ছা। তো এবং এই নিরাপত্তার কড়াকড়িটা আমি মনে করি প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট এই দুজনের জন্য থাকা উচিত। এবং যদি আরো কেউ ওই লেভেলের গুরুত্বপূর্ণ ব্যক্তি বা কাছাকাছি গুরুত্বপূর্ণ থাকেন, সেটা প্রধানমন্ত্রী ঠিক করবেন। কিন্তু এই দুজনের বেলায় আমি মনে করি যে অবশ্যই একটা কড়াকড়ি নিরাপত্তা থাকা দরকার। কিন্তু এটা তো তার ইচ্ছা, তিনি যদি মনে করেন যে না এটা ঠিক হচ্ছে না, তাহলে উনি বলবেন এবং ওনার মত অনুযায়ী তার নিরাপত্তা ঠিক করা হবে। মানে আপনি গানম্যান নিবেন কি নিবেন না, এটা তো আপনার ইচ্ছা। কিন্তু আমি যদি মনে করি যে আপনি আমার জন্য গুরুত্বপূর্ণ, তাহলে আমি তো আপনাকে বলবো যে আপনি গানম্যান নেন। তো সেই রকম আমি মনে করি যে বাংলাদেশের যে ভূ রাজনৈতিক অবস্থান, তার যে রাজনৈতিক অবস্থান এবং এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যতটুকু সম্ভব নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা উচিত। এবং সেটার স্বার্থে যদি জনগণকে একটু অপেক্ষা করতে হয়, জনগণ এটাতে মাইন্ড করে না। জনগণ কিসে মাইন্ড করে জানেন? যখন ওই মানে 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 তাওয়ার চেয়ে বালু গরম, বালুর চেয়ে তাওয়া গরম, একটা কথা আছে না? তো ওই বালুর গরম যখন বেশি হয় আর কি আগুনের চাইতে, তো দেখা যায় যে প্রধানমন্ত্রীর চাইতে বেশি সাইরেন বাজাতে থাকেন হচ্ছে
নিচের দিকের মানুষেরা, সেইটা কন্ট্রোল করলে হয়। 49 জন মন্ত্রী আছেন, তারা যদি সাধারণ মানুষের মতো যাতায়াত করেন তাহলে অনেকখানি কমে যায়। প্রধানমন্ত্রী দিনে কয়বার এদিক ওদিক যাবেন? তিনি তো আর সারাদিন ঘোরাফেরা করেন না। অনেক অনেক সপ্তাহ আছে অফিসার বাসা ছাড়া অন্য কোথাও যান না। অতএব আমি মনে করি যে এই বিষয়টা আরেকবার বিবেচনা করতে পারেন তিনি। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে আগে এই ব্যাপারটা আপনি চিন্তা করে দেখবেন যে লুই কান যখন সংসদ ভবন ডিজাইন করেছিলেন তখন কিন্তু প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবেই এই গণভবনটা ডিজাইন করা হয়েছিল। এটা প্রধানমন্ত্রীর বাসভবন বা প্রেসিডেন্টের বাসভবন ওইভাবে চিন্তা করা হয়েছিল, কারণ পাকিস্তান ছিল প্রেসিডেন্ট শাসিত, তো সেইভাবে চিন্তা করা হয়েছিল। তো যে কারণে আপনি দেখবেন যে ইন্টারনালি রুটটা একদম প্ল্যান করা, আপনি ওইখান থেকে সোজা সংসদে যেতে পারবেন, আর ওইখান থেকে বিজয় সরণি পার হলেই কিন্তু প্রধানমন্ত্রী যে কার্যালয় সেটা, ফলে অতি স্বল্প দূরত্বে নিরাপত্তা দিতে হতো। কিন্তু এখন যদি তিনি এই জায়গা থেকে অনেক দূরে থাকেন তাহলেই যাতায়াতের সময় আসলে মানুষের দুর্ভোগ হতে পারে। তো এই কারণে আমি মনে করি যে তার বাসভবন ওই কমপ্লেক্সের মধ্যেই হওয়া উচিত। কিন্তু যে কাণ্ডটি অন্তর্বর্তী সরকার ঘটিয়েছেন সেটি হচ্ছে জুলাই জাদুঘরে পরিবর্তন করেছেন একটা সরকারি বাসভবনকে। এই জুলাই জাদুঘরটি বাংলাদেশের যে কোনো একটি বড় জায়গাতে এটা করা যেতে পারত, ঢাকা শহরেই বা একটা জায়গাতে এটা স্থাপন করা যেত, কিন্তু তারা এই প্রধানমন্ত্রীর বাসভবনের জায়গাটিকে পরিবর্তন করে দিয়েছেন। লুই কানের যে স্থাপত্য, এটা কিন্তু বিশ্বের ইতিহাসে, স্থাপত্যের ইতিহাসে উল্লেখ করা হয়েছে এইরকম একটা স্থাপত্যকর্ম। আমাদের সংসদ ভবনটা অনেকটা স্থাপত্য জগতের আধুনিক কালের তাজমহলের মতো। ওইখানে যদি এইরকম পরিবর্তন আনেন আসলে, এবং এটি করেছেন হচ্ছে যিনি সেখানে অগ্রণী ভূমিকা পালন করেছেন মোস্তফা সরোয়ার ফারুকী, তার সাংস্কৃতিক যে উচ্চতা, সেই উচ্চতা তো আমরা দেখেছি, পিঁপড়াবিদ্যা দেখেছি, তারপর আমরা তার সব ছবি দেখেছি, তাই না? উনি একজন জনপ্রিয় চিত্র পরিচালক, লিটনের ফ্ল্যাট দেখেছি। তো উনি আরেকবার চিন্তা করলে ভালো করতেন, কারণ এই সমস্যাটা উনি তৈরি করে দিয়ে গেছেন। জি। মোশাররফ ভাই, আপনারা যেদিন শপথ নিলেন, অর্থাৎ গতকালকের কথা বলছি, যে অনেকে আজকে দেখলাম যে কলাম লিখেছেন যে প্রথম দিনের যে সরকারের যে যাত্রার দিন, সেই দিনটা আরও বেশি ভালো হতে পারতো, আরও সুন্দর হতে পারতো। তিনি যেখানে যেটি বলার চেষ্টা করেছেন যে শপথ নিয়ে যে বিতর্কটা তৈরি হলো, এটি কাটানো যেত কি না? বিতর্ক মানে গণপরিষদের হ্যাঁ, গণপরিষদ সংবিধান না, সংস্কার এটা পরিষদের। দেখেন, আমরা বিএনপি কিন্তু যখন গণপরিষদের আলোচনাটা ঐক্যমত কমিশন হচ্ছে তখন কি বিএনপি এই ব্যাপারে আপত্তি দিয়েছিল, নোট অফ ডিসেন্ট দিয়েছিল। বিএনপি বলেছিল যে এটা আমরা কেন, একটা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট কিন্তু তখন চলমান এখনো, একটা যেটা আমাদের সংবিধানে নাই। এবং যদি আপনার শপথের অনুচ্ছেদটা দেখেন সেখানে কিন্তু গণপরিষদের শপথ নেওয়ার মতো কোনো বিধান এখানে নাই। তো এই জন্য বলছে যে একটা বিএনপি একটা গণতান্ত্রিক নীতিতে বিশ্বাস করে এবং সংবিধানকে সমুন্নত রাখতে চায় বিএনপি। এটা সংবিধানে নাই, সেরকম একটা অগণতান্ত্রিক বিষয়কে যদি বিএনপি অ্যাড্রেস করে তাহলে এটা নিয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে। বরং আমরা বলেছি এটা যখন সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়, কারণ এখন সংসদ আছে, যদি সংসদ অধিবেশন শুরু হলে এই ধরনের কোনো বিল যদি সংসদে পাশ করা যায় তাহলে বিএনপি সেখানে স্বাক্ষর করবে, এই ব্যাপারে বিএনপির কোনো আপত্তি থাকবে না। সঙ্গে এটা নিয়ে বিতর্ক ওঠার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। তুষার ভাই, এবং সেই দিন যেটা দেখলাম যে 11 দলীয় জোট তারা শপথ নেবেন না, বিএনপি সংবিধান সংস্কার যে শপথ সেটি তারা নেননি, সেই কারণে পরে আমরা দেখলাম যে তারা শপথ নিলেন। তো যেটি মোশাররফ ভাই বলছে এবং বিএনপি যদি ব্যাখ্যা দিয়েছে যে সংবিধানে নাই, সে কারণে তারা নেয়নি। যেহেতু সংবিধানে না থাকার পরও যারা শপথ নিয়েছেন, তাহলে সেই শপথটার পরবর্তীতে ভবিষ্যৎ কি? এটার ভবিষ্যৎ আমরা বলতে পারবো না। জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তাদের বাক্সে বাংলাদেশের জনগণ ভোট দিয়ে তাদেরকে এমন ক্ষমতা জায়গায় নিয়েছে যেখানে তারা একটা নিয়ন্ত্রকের ভূমিকা আসতে পারেন। তো এই ইচ্ছাটা তো জনগণের, ফলে তারা বিচার বিবেচনা করে এটার ভবিষ্যৎ যেভাবে নির্ধারণ করবেন এটাই আসলে শেষ পর্যন্ত হবে। ফলে আমার মনে হয় যে বিএনপির যারা সাংসদ এবং যারা দলের নীতি নির্ধারণী জায়গায় রয়েছেন এরা সবাই একসঙ্গে বসে চিন্তা করতে পারেন। আমার বুদ্ধিতে যেটা বলে সেটা হচ্ছে এই গণভোটের কোনো প্রয়োজনীয়তা নাই এবং এই গণপরিষদের কোনো প্রয়োজনীয়তা নাই। সংবিধানের সংশোধনী আনতে চাইলে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কোনো দল থাকলে অথবা সংসদের 2/3 এক জায়গায় একমত হলেই হয়ে যায়। তো এই সংসদে তো জুলাই সনদের বিরুদ্ধে কেউ নাই, যে প্রস্তাবই আসবে এটা আমার ধারণা সর্বসম্মতিক্রমে পাশ হয়ে যাবে, এটা বিরুদ্ধে কিছু থাকার কথা না। অতএব
বিএনপি তার ম্যানিফেস্টো অনুযায়ী জুলাই সনদের যেই জায়গাগুলি জনগণের জন্য উপকারী বলে মনে করেছিল সেই জায়গাগুলি তারা বাস্তবায়িত করলে আসলে গণপরিষদের কোনো প্রয়োজন থাকে না। অযথাই এই 6 মাসের এই লন্ডভন্ড ব্যাপার, আপনি সকালে ঘুম থেকে উঠে আপনি গণপরিষদের সদস্য, দুপুরবেলা আবার আপনি এমপি, আপনি সকালবেলা গণপরিষদের মিটিং করে আবার ওই এক জায়গাতেই বসে আপনি আবার এমপির মিটিং করবেন, এইগুলো যে ডুয়াল পার্সোনালিটি ডিসঅর্ডার টাইপের একটা ব্যাপার আর কি। কিছু লোকের একটা ঘটনা ঘটে আর কি। সে কিছুক্ষণ মনে করেন ডক্টর জেকিল থাকে, কিছু তারপরে আবার মিস্টার হাইড হয়ে যায়। মানে এক এক সময় এক একটা চরিত্রে চলে আসে। বিরোধী পক্ষ তো বলছে যে বিএনপি জুলাই বিরোধী পক্ষ কারা? মানে বিরোধী দল এখন জামাত ইসলাম আর আমি একটু তুষারের সাথে একটু যোগ। আপনি দেখেন এই জামাত ইসলামের আপনি যে কথাটা বললেন, তাদের কোনো কথায় কি তারা স্থির থাকতে পেরেছে? একসময় বলেছে যদি আপনি পিআর না করেন তাহলে তারা ইলেকশন করবে না, অথবা জুলাই সনদে স্বাক্ষর করবে না। কিন্তু তারা দেখেন সবার আগে গিয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছেন, আবার সেই পিআরও কিন্তু হয়নি, সেই পিআরও হয় নাই। সুতরাং তাদের কোন কথাটা আপনি বিশ্বাস করবেন এইটা আগে আইডেন্টিফাই করেন। সংসদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণকারী কোনো বিষয় আসলে আসতে দেওয়া উচিত না। এই প্রজাতন্ত্রে আসলে সংসদই সিদ্ধান্ত নেবে। উচ্চকক্ষ নিম্নকক্ষ এইসব ব্যাপারে বিএনপি বা এই সংসদ কি সিদ্ধান্ত নেয়? উচ্চকক্ষ হবে কিভাবে? হতে পারে উচ্চকক্ষ হতে পারে, কিন্তু উচ্চকক্ষের ক্ষমতাকে যেভাবে ডিফাইন করা হয়েছে আলী রিয়াজ কমিশনে, যদিও এটা আলী রিয়াজ কমিশন না, কিন্তু এটা কিন্তু ইউনুস কমিশন, কারণ এটা প্রধান ইউনুস ছিলেন। পুরো সময়টা তিনি হাইড করে থেকেছেন আলী রিয়াজকে সামনে রেখে, উনি সেখানে যান নাই। তাহলে উনি যেখানে যাবেন না ওইটার তিনি সভাপতি হয়েছেন কেন? ধরেন একজন প্রধানমন্ত্রী হচ্ছে, উনি কখনো যায় না, উপপ্রধানমন্ত্রী সব চালায়। এটাকে আমরা মেনে নিতে পারি? কিন্তু মেনে নিতে হয়েছে, কারণ ওনার যা ইচ্ছা উনি তাই করেছেন। উনি তো আসলে পুরো দেশটাকে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোন এইসব মনে করেছিলেন। আসলে ওনার নিজের ইচ্ছা মতো উনি এটা করেছেন। দেখেন না, দেশের এক্সচেকারে কর আদায় কমে গিয়েছে, উনি কিন্তু কর আদায় করতে পারেন না ঠিক মতো। ওনার সরকারের সময় কর আদায় কমে গিয়েছে, উল্টা উনি নিজের প্রতিষ্ঠানের কর মাফ করেছেন। আর কোন প্রতিষ্ঠানের কর মাফ করেছেন? গ্রামীণ ব্যাংকের। গ্রামীণ ব্যাংক কার কাছ থেকে টাকা নেয় আপনি বলেন? গ্রামীণ ব্যাংক টাকা নেয় সাধারণ মানুষের। এখন দেখেন দ্বিকক্ষের জায়গাটা, হ্যাঁ শেষ করবেন, আমি জাস্ট 30 সেকেন্ডে শেষ করি। সেটা হচ্ছে এই দ্বিকক্ষ বলেন আর যাই বলেন, এই সবকিছু সিদ্ধান্ত সংসদে বসে এই সংসদে নিতে পারে। আর জামাত আর এনসিপি যে বিরোধিতা করছে, আগে এনসিপির চিন্তা করা উচিত যে জামাতের কি কি জিনিসের সঙ্গে তাদের নিজেদের বিরোধিতা আছে। নারী প্রশ্নে এনসিপি চিন্তা করুক। দুজনকেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের গণতন্ত্র সভায়। দর্শক সবাইকেই আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই আলাপ।